দেখুন সরাসরি আব্বাসের কাছে আমি আসি। আব্বাস, জোট কি হচ্ছে কংগ্রেসের সঙ্গে আপনাদের? আমরা চাই, আলোচনা চলছে, আমাদের চেয়ারম্যান যেনার দায়িত্ব দিয়ে আছে নওশাদ সিদ্দিকী কথা বলছে, আশা রাখছি মানুষের স্বার্থে জোট হওয়া দরকার। আব্বাস, আমি আসবো, মানুষের স্বার্থে জোট হওয়া দরকার, কিন্তু যথেষ্ট কড়া মানসিকতা গতকাল ব্রিগেডের মঞ্চে আমরা দেখেছি আব্বাস সিদ্দিকীর। তারপর একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া। আসুন একবার এক ঝলকে সবকিছু একসঙ্গে। ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি। অনেক হয়েছে, আর নয়, ভাগিদারি চাই। মালদা মুর্শিদাবাদে আমরা পীরজাদাদের একটা আসন দিতে পারবো না, নট এ সিঙ্গেল ওয়ান। মালদা মুর্শিদাবাদ যেখানে যেটা আসন আমরা সেখানে কি করে দিব, ওসব হবে না। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি জোটে জট? বামেদের সঙ্গে আইএসএফ এর 30 আসনে সমঝোতা হয়েছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনো আসন রফা হয়নি। তাই নিয়ে বিস্তর জলঘোলা। সূত্রের খবর, মালদা মুর্শিদাবাদের মতো কংগ্রেসের কয়েকটি জেতা আসন চান আব্বাস সিদ্দিকী, যদিও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাতে নারাজ। আইএসএফও নিজেদের অবস্থানে অনড়। সোনিয়া গান্ধীজি তিনি চান এই বাংলার কেউ হয়তো একটু ঢিলে করছে। জোটে জট কাটাতে সোমবার ফের বৈঠকে বাম কংগ্রেস। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। তবে কংগ্রেস আইএসএফ সার্বিক জোটের সম্ভাবনা কম। কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। যখন সবার সঙ্গে বোঝাপড়া হয় তখন কমন কথা বলতে হয়, সেই উপলব্ধি তাদের নিশ্চয়ই হবে এবং যা বলেছে সেই বলাটা আর যাতে না চলে তার ব্যবস্থা নিশ্চয়ই তারা করবে। প্রার্থী তালিকা হয়তো বলতে পারবো না, কিন্তু সিটের তালিকা আমরা কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। বিজেপি তারা দুজন বন্ধু পেল জাতপাতের নাম করে রাজনীতি করার, তার নাম সিপিএম এবং জাতীয় কংগ্রেস। আব্বাস সিদ্দিকী কংগ্রেসকে প্রকাশ্যে হুমকি দিল। সামনে হয়তো টুম্পা নাচ, কিন্তু ভেতরে মুখোশটা খুলে নিলেই বোঝা যাবে এটা মৌলবাদী শক্তি। নিউজ 18 বাংলা। দেখলেন রাজনৈতিক মহলে কিভাবে জোর চর্চা শুরু হয়েছে। আমি আব্বাসের কাছে আবার আসি। খুব স্পষ্ট করে অধীরবাবু বললেন মালদা মুর্শিদাবাদে নট আ সিঙ্গেল ওয়ান, একটা আসন আপনাদের দেওয়া হবে না। এরপর কি অবস্থান আইএসএফ এর? সেটাও আমাদের চেয়ারম্যান কথা বলছে। দেখুন, আমরা তো চাই যে একটা সমঝোতা হয়ে এক জায়গায় হওয়া। আর কালকে ব্রিগেডের কথা যেটা বলছেন, কোনো একটা জায়গায় মনে হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে। যে আমি বারবার বলেছিলাম যে বামের সাথে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে যে জায়গায় বাম দেবে আমরা সহযোগিতা করব। তো কংগ্রেসের ব্যাপারটা বলছি না, হয়তো অনেক মানুষ চিন্তা করতে পারে, তার বলার উদ্দেশ্য ছিল কংগ্রেসের ক্লিয়ার হয়নি তাই বলছি না, যখন ক্লিয়ার হয়ে যাবে বাকি জায়গাতে কংগ্রেসকে আমরা হেল্প করব। আপনার মুখে শুনেছি চাই না, ভিক্ষা চাই না, অধিকার চাই। নজরে দেখছে তার ব্যাপার। অবশ্যই আমি তো আজও বলছি, আমি তো বলছি না যে আমি কারো দূষণ করতে এসেছি বা আমার কেউ দূষণ করুক। আমাদের শ্রদ্ধায় সাংবিধানিক যে অধিকার, সে অধিকারটা আমরা চাই। সে অধিকার নিয়েই তো আমরা সংবিধানকে সামনে রেখেই তো আমরা রাজনীতি করতে এসেছি। সেই জায়গায় আমাদের আলোচনা হচ্ছে এইটাই, যে একটা জায়গায় যেখানে আমরা সিট দেবো সেখানে বাম কংগ্রেস দেবে না, যেখানে বাম দেবে আমরা কংগ্রেস দেবো না, যেখানে কংগ্রেস দেবে আমরা বাম দেবো। এই তো জোট, তাহলে সেটাই তো বলা হয় অধিকার। এখানে আমি আবার আসবো রিজু। প্রথম কথা হচ্ছে জোটের যে সার্বিক নিয়ম, সেই সার্বিক নিয়মে আমাদের দলমত একাধিক দল যখন একটা জোটের প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন সব দলের কিছু প্রোস থাকে, কিছু কনস থাকে, কিন্তু দুটো জিনিস মাথায় রেখে চলা উচিত। একটা হচ্ছে আমি কিছু ছাড়বো, তোমায়ও কিছু ছাড়তে হবে, কিন্তু আমাদের পার্টির স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার, যেটা আমাদের সভাপতি অধীর চৌধুরী বলেছে। আমরা জেতা আসন, আমার জানা নেই বামফ্রন্ট জেতা আসন ছেড়ে দেবে কিনা আব্বাসকে, কিন্তু আমাদের জেতা আসন ছাড়ার কোনো কারণ। জোটের প্রথম শর্ত যখন জোট শুরু হয় অক্টোবর মাসে, সেই সময় আলোচনায় প্রথম কথা যেটা উঠে আসে, যারা যারা যে যে সিটগুলি জিতেছে, অর্থাৎ বামেদের 33টা এবং কংগ্রেসের 44টা, 77টা টোটাল ছিল 16 ইলেকশনের পরে, তারা সেই আসনগুলো ইনট্যাক্ট থাকবে। তারপরে বাকি আসনে
আলোচনার ভিত্তিতে কিছু আসন ইন্টারচেঞ্জ হতে পারে, সেই আসনে কারণ মালদা মুর্শিদাবাদ ছাড়া আপনারা আলোচনা করতে রাজি? মালদা মুর্শিদাবাদ নিয়ে কোনো প্রসঙ্গই আপনারা চান না? অদিতদার স্টেটমেন্টটা তো অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার। আমি আই ডোন্ট থিংক আই নিড টু এক্সাজারেট। অ্যাবসলিউটলি। আপনি গতকাল আব্বাস বলেছেন যে সোনিয়া গান্ধী বা হাই কমান্ড তারা ইচ্ছুক জোটে, রাজ্যে কোথাও একটা ঢিলে দিচ্ছে। কি বলতে চেয়েছিলেন আপনি, যে এখানে রাজ্য নেতৃত্ব ততটা উৎসাহী নয় হাইকমান্ডের মতো? আব্বাস, আপনি কি শুনতে পাচ্ছেন? ও আমায় জিজ্ঞেস করছেন? হ্যাঁ, দুঃখিত। তা ব্যাপারটা হচ্ছে, এটা একটা গোপন মানে খবর সূত্রে পেলাম। আর একটা কথা বলছে জিতা, শোনেন, 2016-তে স্বাভাবিক যেগুলো জিতেছিল, 2021-এর লোকসভাকে খেয়াল করলে দেখা যাবে অনেক জায়গায় সেটা হারও হয়েছে। তারপরও তর্কে যাচ্ছি না। তারপরও কিছু কিছু সিট তো বাম কি বলে মালদা বলেন, কংগ্রেস বলেন, যেগুলো কংগ্রেস হেরে আছে, তা হারা জায়গা থেকেও তো একটা সমঝোতা করা যেতে পারে। কিন্তু তেনারা কি করতে চাইছেন সেটা আমাদের চেয়ারম্যানই ভালো জানে। তবে আমরাও তো বলছি না যে জায়গায় তেনারা জিতে আছে, কিন্তু জিতার পরে যদি সেই এমএলএ টিএমসিতে চলে যায়, সেটা কি আর জিতা রইল? সেটা একটু যদি ভেবে দেখা যায় মনে হয় ভালো হতো। না, এই অভিযোগটা কিন্তু গুরুতর। আজও আমরা আমাদের যা খবর আমাদের কাছে এসেছে, হাইকমান্ড চাইছে দ্রুত জোটের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। কোথায় সমস্যা হচ্ছে রিজু? সমস্যার কিছু ব্যাপার নেই। আমি যেটা প্রথমেই বলেছি, আবারও বলছি, জোটের প্রক্রিয়া শুরু হয়েছে অক্টোবর মাস থেকে। বামফ্রন্টের সঙ্গে আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর আলোচনা হয়েছে, আমাদের সঙ্গে সে আলোচনা সম্পূর্ণ হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য মান্নান সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এবার আমাদের কিছু ফিক্সড ফর্মুলা আছে, সেই ফর্মুলার বাইরে এখন এই যে প্রসঙ্গটা উঠে আসছে যে কংগ্রেসের জেতা সিটে তৃণমূলে চলে গেছে বলে সেই সিটটা ফ্রি হয়ে গেছে, সেটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু কারণ কংগ্রেসের জেতা আসনে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তাকে কিন্তু কংগ্রেসের প্রতীকে মানুষ মানে মালদা মুর্শিদাবাদে কোনো কনসিডারেশনের জায়গাই নেই, না প্রশ্নই নেই, আইএসএফ এর জন্য কোনো জায়গাই নেই। না অধীরদার কথার পরে আমাদের তো আর বক্তব্যের কিছু মানে নির্যাসটা তো খুব সিম্পল। অধীরদা যেটা বলে দিয়েছে, আমার বক্তব্য তো পরিষ্কার। সেখানে আমার পার্টির লাইন থেকে আমি বাইরে গিয়ে কথা বলবো কি করে? সেটা আমাদের ব্যাপারটা হচ্ছে, দেখুন, সেটা চেয়ারম্যান ভালো বলতে পারবে। কেন জোট প্রক্রিয়া আমি কিন্তু একটা কথা বারবার বলে আসছি, যেটা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হচ্ছে। দলের প্রধান তো আমি এ ব্যাপারে যখন টেবিলে বসিনি, এই ব্যাপারটা তো আমি কোনো জানি, কিন্তু আমি তো চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। যখন তার মুখ থেকে আমি শুনতে পাবো যে হচ্ছে না, তখন আমরা আবার মিটিং করব। মিটিং করে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা অবশ্যই আপনাদের জানাতে পারবো। বেশ, আমি অন্য রাজনৈতিক দলের কাছে আসি। জয়প্রকাশদা, জোটের যে চেহারা গতকাল দেখলেন, যে একটা বিরাট জনসমাগম এবং তৃতীয় শক্তি বিকল্পের ব্রিগেড, বারবার যে বিজ্ঞাপনটা আমরা দেখছিলাম, সেটা কি ভয়ের না সুবিধার বিজেপির জন্য? না, বিজেপির জায়গা তো প্রথম থেকেই নির্দিষ্ট হয়ে আছে। আমি আব্বাসকে মনে করিয়ে দিই, যখন আজ থেকে প্রায় 6-7 মাস আগে এই রাজনীতির আঙিনায় আব্বাস আসলো এবং নানা রকম বক্তব্য রাখছিল, এবং পরবর্তী ক্ষেত্রে মিমের ওয়েসিও আসলেন, সেই সময় আমরা দেখেছিলাম সিপিএম এবং কংগ্রেস এবং তৃণমূল এক সুরে একটা কথা বলেছিল যে এরা হচ্ছে ভোট কাটুয়া। এটা তখনকার সময় আব্বাসের নিশ্চয়ই মনে থাকে। তাতে তো আপনাদের সুবিধা হওয়ার কথা না, তখনও কিন্তু ছিল যে এরা বিজেপির বিরুদ্ধে ছিল। আজকেও আব্বাসের দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সিপিএম, বিজেপি এবং তৃণমূল, তাদের যৌথ একটা কথা কমন, যে বিজেপি আমাদের শত্রু। সুতরাং বিজেপির এতে কিছু এসে যাচ্ছে না। না, কিন্তু ভোটটা যদি কাটে, 30% যদি স্প্লিট হয়, তাতে বিজেপির লাভ কি লাভ নয়? জাস্ট 1 মিনিটও নয়, 30 সেকেন্ড সময় দাও। আমি তার আগে সুজনদার সঙ্গে পরিচয় করে দিই। আমি শুরুতেই বলেছিলাম দর্শকদের, সুজনদা জয়েন করেছেন আমাদের সঙ্গে। আসবো সুজনদার কাছে। হ্যাঁ, বলুন। আমি চলে যাচ্ছি সুব্রত মুখার্জির কথায়, তৃণমূলের হয়ে, যিনি গতকাল বেশ বক্তব্য রেখেছিলেন অনেক, আজকে আবার দেখলাম একটা বক্তব্য রেখেছেন। গতকালের কি বক্তব্য ছিল? যে এটা খুব ভালো হয়েছে, এই র্যালি আব্বাস সিদ্দিকী আর এরা মিলে করে বলছেন, এতে যদি সিপিএম এর ভোট বাড়ে, সিপিএম যদি তাদের হারিয়ে যাওয়া ভোট ফেরত পায়,
তাহলে তৃণমূলের ভালো, আমরা 2/3 আসন নিয়ে ফেরত আসবো। এটা গতকালের। আর 1 মিনিট, আর আজকে কি বললেন? একদম উল্টে গেছে পথ, পাল্টে গেছে মত। সুব্রত মুখার্জি আজকে বললেন যে এরা হচ্ছে বিজেপির নাকি দোসর। ভেবে দেখুন, কালকে বলছে এরা আমাদের হেল্প করছে। দোসর কিনা সেটা ওটা কথা না, আমি পরিষ্কার সত্যি জোট সাকসেসফুল হয়, যদি সত্যি আব্বাসরা মুসলিম ভোট কাটতে পারেন, বিজেপি সুবিধা কি সুবিধা না? আমাদের কথা, আমাদের যা ভোট আছে সে ভোট আছে। আমি সুজনদার কাছে আসবো। আর সুব্রত মুখার্জি বলেছেন শেষ পর্যন্ত ব্রিগেড যে ছবিটা দেখালো সেটা হচ্ছে জাতপাত এবং বিভেদের রাজনীতিতে নাম লেখালো বিজেপির সঙ্গে সিপিআইএম তথা বামফ্রন্ট। গতকাল ব্রিগেড যে ছবিটা দেখিয়েছে তাতে দিল্লির শাসক এবং রাজ্যের শাসক দুজনেরই কপালে ভাঁজ পড়েছে, শুধু তাই না, দুজনেরই ভিত কেঁপে গেছে বলে তারা আতঙ্কিত হয়েছে। ব্রিগেডে একটা মিটিং হবে বড়, দিল্লির শাসক করুক আর রাজ্যের শাসক করুক, হয় জয় শ্রীরামের নামে, না হলে ইনশাল্লাহর নামে, না হলে ধর্ম অথবা জাত তার সুরসুরিকে ব্যবহার করে ভোট চাইবার যে আবহ, দুজনেই ঘাবড়ে গেল যে বাম, কংগ্রেস, আইএসএফ কেউ সেই সব প্রসঙ্গে গেলই না, বরং মেইন স্ট্রিম পলিটিক্স, কাজ এবং অধিকার, এই প্রশ্নেই সিপিএম হোক, কংগ্রেস হোক, বাম হোক, আইএসএফ, মানে এই প্রথম রাজনৈতিক দল যেখানে জয় শ্রীরাম নেই, যেখানে জয় বাংলা নেই। সুপ্রিয়, এইটা ওরা ভাবতে পারছে না এবং তৃণমূলকে সরাতেই কিন্তু গতকালের ব্রিগেডের ডাক। একেবারেই কালকে বামফ্রন্টের চেয়ারম্যান, সম্মানীয় বর্ষিয়ার নেতা বাংলার বিমান বসু, আমাদের প্রত্যেকের সম্মানীয় মানুষ, দীর্ঘদিনের রাজনীতিক, তিনি বলেছেন এটা ঐতিহাসিক ব্রিগেড। আমার ভয় হয় তরুণ একজন ছাত্র যুব কর্মী হিসাবে যেটা ঐতিহাসিক ভুলের আবার ব্রিগেড না হয়ে যায়। এই ব্রিগেড রামধনু জোটের ব্রিগেড দেখলো, একটা অসম্ভব, একটা অনতিক্রম্য এবং একটা অস্বাভাবিক জোট দেখলো। কোনটাকে বলছেন? এই অস্বাভাবিক জোটের মধ্যে আমি এখানে সুজনবাবু বললেন যে এটা নাকি আমাদের নাকি এখানে জয় শ্রীরাম ইনশাআল্লাহর ব্রিগেড। আমি জানি না তৃণমূল কংগ্রেস আমাদের পার্টির থেকে আমরা দলীয়ভাবে আমরা বলতে পারি কোনোদিন জয় শ্রীরাম বা ইনশাআল্লাহ বা এই জাতীয় যে কোনো ইনশাআল্লাহ ছাড়া কোনোদিন কোনো আমাদের বাংলায় ব্রিগেডে মুখ্যমন্ত্রী ধর্মীয় স্লোগান তুলেছেন, এরকম উদাহরণ এক সেকেন্ড ব্রিগেডে পাগলু ডান্স হয়েছে। ইয়েস, পশ্চিমবাংলায় কতগুলো ফেস্টিভ্যাল আমরা জানতাম, বা রিলিজিয়াস ফেস্টিভ্যাল বা পুজো, যেটা কত কি ছিল, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি প্রভৃতি। ক্রিসমাস আমরা সেলিব্রেট করতাম। কিছুদিন যাবৎ তৃণমূল আসার পর থেকেই ওনারাই কিন্তু পথটা তৈরি করে দিয়েছেন বিজেপির। গণেশ চতুর্থী হচ্ছে এখন, রামনবমী হচ্ছে এখন। সুতরাং একটু আগে যিনি বলছিলেন সুপ্রিয়বাবু যে এই রিলিজিয়াস বিষয়টা আমাদের এখানে কোনো জয় শ্রীরাম হয় না বা ইনশাআল্লাহ হয় না, কিন্তু এই নর্থ ইন্ডিয়ান কালচারটা কিন্তু ঢুকিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই। আমাদের বিয়ে যখন হয়েছিল তখন গায়ে হলুদ হতো, এখন হালদি হয়, আমরা বিশ্বাস, এখন মেহেন্দি সেরেমনি হয়, সঙ্গীত হয়। এই নর্থ ইন্ডিয়ান কালচারটা কি করে হয়েছে? এখন জয় বাংলা, সোনার বাংলা কি তৃণমূলের, মানে বড়দিনে কেউ বিকেলে কেক খাবে, সকালে মা ভালোবেসে পায়েস বানালে সেটাও খাবে, এটাই বাংলার কালচার। তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার নেত্রী যিনি বাংলা নয় বিশ্ব বাংলার কথা বলেন, যিনি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই আইডিওলজি আদর্শের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কথা ভাই, যুগ যুগ ধরে কথা, উদ্ভাবনী সব ব্যাপারে আবিষ্কার দেখো না, ধর্ম যার যার, উৎসব সবার। জনতার প্রশ্ন আছে কিনা? জনতার কোন প্রশ্ন আপনি কাকে প্রশ্ন করবেন? প্লিজ, আমি আব্বাসকে। বেশ, আমরা আসছি। হ্যাঁ, মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের জোর আছে, ওখানটায় সংখ্যালঘু ভোটের জন্য কংগ্রেসের প্রয়োজন নেই আব্বাসের, তো কংগ্রেস কেন আসন ছাড়বে আব্বাসকে? আব্বাস উত্তর দিন। সুন্দর কোট পার করেছিলাম অ্যারিস্টটলের। দেখুন, কেন ছাড়বে সেটা একটা প্রশ্ন কথা না। যদি এক জায়গায় হতে হয় তাহলে তো এক জায়গার জন্য কিছু ভাবা দরকার। এবারে কেন ছাড়বে না ছাড়বে সেটা আমাদের চেয়ারম্যান বসে আলোচনা করছে। এ বিষয়ে আমি একটা জিনিস মনে করি যে সংখ্যালঘু মুসলিম ভোটলে তার রাজনীতি হয় না, রাজনীতি হয় আপামর জনসাধারণকে নিয়ে। এখানে শুধু মুসলিম হিন্দু দেখা হয় না, তো কোথায় কে বেশি আছে কম আছে
সেটা বড় কথা না। যখন আমরা জোট করতে এসেছি সব জায়গাটা নিয়েই তো হবে। এক্স্যাক্টলি, সেটাই তো আব্বাস, এটা আমারও প্রশ্ন। আপনাদের পক্ষেও তো নমনীয় হতে হবে। এমন জায়গা আপনারা চাইবেনই বা কেন যেখানে অন্য একটি দল, জোটেরই এক পক্ষ যেখানে শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেটা চাওয়াটাও তো অনমনীয় মনোভাব। লজিকটা কি আপনাদের? দেখুন, আমরা যখন বন্ধুত্বের হাত বাড়াতে গেছি, বন্ধুত্বের হাত হিসাবে তো অনেক কিছুই মানুষ বলতে পারে, যে যেটা আপনার হেরে আছেন বা আপনার ক্যান্ডিডেট যেখানে চলে গেছে, একটা মানুষ ভোট দিল কংগ্রেসকে, ঠিক আছে, কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট যখন চলে যাচ্ছে, তাহলে আমি তো মনে করি সেই কংগ্রেসকে আগামী দিন আবার যে ভোট দেবে তারও মনের একটা খটকা লাগতে পারে যে আবার পালাবে না তো। ক্যান্ডিডেট চলে গেছে কিন্তু ভোট বেস তো যায়নি কংগ্রেসের। সিট দেওয়া যায়, এটা তো আলোচনা না, সেটা জানি, কিন্তু সেই কংগ্রেসের যারা ভোটটা তো কারো কখনোই কিনা হয় না, ভালোবাসে কংগ্রেসকে, তারা দীর্ঘদিন দিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু যাকে বিশ্বাস করে দিল একটা কংগ্রেসের ক্যান্ডিডেট, সে ক্যান্ডিডেট যখন বেরিয়ে চলে যাচ্ছে, আবার নতুন করে যাকে দেবে সেও তো চলে যেতে পারে। এটাও তো একটা প্রশ্ন জাগতে পারে। সেই জায়গায় আমরা যে যুক্তি সাজানোর চেষ্টা করছেন আব্বাস সিদ্দিকী, আমার এই যুক্তির প্রেক্ষিতেই সুজন দা, জোটের চেহারাটা কি? মঞ্চে দাঁড়িয়ে আব্বাস বলছেন রক্ত দিয়ে বাম প্রার্থীদের আমরা সাপোর্ট করব, কংগ্রেসের হাত বাড়ালে বন্ধুত্বের আমরা ভেবে দেখব। অধীর বাবুর নাম নিচ্ছেন না, আপনাদের নেতাদের নাম। আমি তার আগে শুধু যেটা বলবো, কোন জায়গায় বলুন তো আসলে? তার আগে যেটা বলবো, পিউ, এটা খুব আনফরচুনেট, পশ্চিম বাংলায় স্বাধীনতার পর ধর্ম রাজনীতির সঙ্গে বিযুক্ত করেই চলতে আমরা দেখেছি বাম আমল পর্যন্ত, আগের আমল থেকে শুরু করে বাম আমল পর্যন্ত। কি এমন কারণটা ঘটলো যে তৃণমূল আসার পর মুসলমান, আলোচনা করবো গতকাল ব্রিগেডের পর অভিযোগ উঠছে যে আপনারা একটা কমিউনাল যে সিস্টেম, যে অভিযোগ বারবার করছেন তাকে সরাতে, আমি সেটাই বলছিলাম। এই যে কন্ডিশনটা নিয়ে চলে আসলো, আপনি ভাবতে পারছেন পার্লামেন্টে একজন স্লোগান দিলেন জয় শ্রীরাম বলে শপথ নেওয়া, একজন স্লোগান দিলেন আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া, এবং ঠিক পশ্চিম সেক্টরাল পলিটিক্সে যখন সরে যাচ্ছে, তখন এটাই মেইন স্ট্রিম পলিটিক্সের কাজ, সবাইকে মেইন স্ট্রিম পলিটিক্সে কাজ এবং অধিকারের প্রশ্নে এক জায়গাতে সামিল করা। এটাই তো বাংলার জন্য প্রয়োজন, এটাই তো বাংলার জন্য জরুরি ছিল। কেন আমরা হঠাৎ মতুয়া ভোট, তার মধ্যে মুসলমান ভোট, তার মধ্যে রাজবংশী ভোট, তার মধ্যে অন্তর্গত বহিরাগত, এই ভাগাভাগি করলো কে পশ্চিম বাংলায়? এখান থেকে একটা কনসলিডেটেড, সুজন আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এটা দর্শকদের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল যে লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, আপনাদের প্রশ্ন রাখুন, সরাসরি আমাদের স্টুডিও উপস্থিত অতিথিদের কাছে সেই প্রশ্ন আমরা তুলে ধরবো। কি প্রশ্ন আপনাদের সামনে আমরা আনছি? বেলাল হোসেন তিনি প্রশ্ন করেছেন, আব্বাস কি মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন? বেশ, আর কি প্রশ্ন উঠে এলো সোশ্যাল মিডিয়া? এটা ফেসবুক লাইভ থেকে উঠে আসা প্রশ্ন। আরো একজন প্রশ্ন করেছেন, তাপস দত্ত প্রশ্ন করেছেন, আব্বাসের মতো একজন ধর্মগুরু ধর্মনিরপেক্ষ জোটে কেন আব্বাস? দুটো প্রশ্নই আপনার জন্য। দেখুন, প্রথম কথা যিনি প্রশ্ন করেছেন বেলাল, তেনাকে আমার একটাই কথা, যে আমি যখন দল তৈরি করিনি তখনই বাংলায় 18টা বিজেপি এসে গেছে, অথচ 34 বছর এবং 22 বছর কম বেশি কংগ্রেসের আমলে কখনো বিজেপি আসেনি। তো এই ভোটটা কে কাটলো যার জন্য বিজেপি চলে আসলো? একটা, এইটা যদি আপনারা উত্তর দিতেন আমার বেলাল ভাই, তাহলে আমি আপনাদের খুশি হতাম। দ্বিতীয় আরেকজন কে প্রশ্ন করলো একটু বলুন। দ্বিতীয় প্রশ্ন, আপনার মতো ধর্মগুরুর হঠাৎ রাজনৈতিক, তাপস দত্ত, রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণ কি? আপনি তো ধর্মগুরু। দেখুন, একটা ধর্মগুরু ঘরের সন্তান আমি, কথাটা ঠিকই, কিন্তু আমি দেখছি প্রত্যেকটা ধর্মগুরু আজকে যাকেই বলেন, কেউ না কেউ কোনো না কোনো ধর্মের ঘরের ছেলে হয়ে আছে, কেউ হিন্দু ধর্মের, কেউ দলিত, অনেক ধর্ম আছে, কেউ খ্রিস্টান ধর্মের। কিন্তু আমি যদি মনে করি যে একটা ভালো ভালো লিডার তৈরি করে তাদেরকে মানব সেবাতে কাজে লাগাবো, এবং আমরা যদি উত্তরপ্রদেশের কথাও দেখি, সেখানে একজন ধর্মগুরু তিনি খোদ নিজে সিএম হয়ে বসে আছে, তো এইসব জায়গাগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি তো এখানে কোনো নেতা হতে আসিনি,
আমি ভালো নেতৃত্ব তৈরি করতে এসেছি। এখানে অপরাধটা তো আমার দেশের সংবিধান বলেনি যে কোনো ধর্মগুরু ঘরের ছেলে তুমি রাজনীতি করতে পারবে না, এরকম তো কোনো বাধা যখন আমার সংবিধানে নাই, তাহলে সেই জায়গাটাকে বারবার খোঁচা দিয়ে তোলাটা একটা যেন দুঃখজনক ব্যাপার লাগে। কিন্তু আব্বাস, আপনি যখন রাজনীতির ময়দানে নেমেই পড়েছেন এবং বাম কংগ্রেসের মতো পোড় খাওয়া এই ধরনের রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাচ্ছেন, এই বাম কংগ্রেসের জোটটা মসৃণ হতে পারছে না, কোথাও মনে হচ্ছে না আইএসএফ একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, কিছুতেই সলিউশন বেরোচ্ছে না, জোটে কি আব্বাস কাঁটা? দেখুন, সেটা ওনাদেরকে জিজ্ঞেস করলে আরো ভালো হয়। তবে আমি মনে করি বন্ধুত্ব যখন সবাই করব, একে অপরকে হেল্প করা, সব পরামর্শ দিয়ে আগিয়ে চলাটাই ভালো হবে। তাহলে সেই জায়গাতে বামের সঙ্গে তো আমাদের একটা বন্ধুত্ব জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে ব্যাপার যেটা আছে, আশা করছি সেটাও একটা জায়গায় বসে হয়তো আমাদের চেয়ারম্যান আলোচনা করছে, সমাধান হয়ে যাবে, হয়ে গেলে খুব ভালো হয়। বাকিটা সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। কংগ্রেস, প্রথম কথা, আমাদের বক্তব্য যেটা অধীরদা বলেছেন, তার নির্যাসটা যেটা, দেখো জোটের একটা মজা হচ্ছে কি জানো তো, জোটের মজা হচ্ছে পারস্পরিক সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিং। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে যদি একজন রিজিড থাকে তাহলে এন্টায়ার প্রসেসটা ক্র্যাশ করে যায়। নাও এখন কালকের ঘটনা এবং আজকের ঘটনা, না নিজের অবস্থান থেকে কংগ্রেসও কি সরবে? বক্তব্য সেটা, রিজিড তো কংগ্রেসও। আমাদের না না আমরা রিজিড, আমরা একটাই কারণে, আমাদের একটাই প্রশ্ন, আমাদের জোটটা যখন শুরু হয় তখন সেটা বামফ্রন্টের সঙ্গে হয়। আসম সমঝোতা আমরা বামফ্রন্টের সঙ্গে আলোচনা করছি, আইএসএফ বামফ্রন্টের কাছে এসে অ্যাপ্রোচ করে, আমাদের কাছে অনেক পরে অ্যাপ্রোচ করে। আপনাদের নেতা আব্দুল মান্নান মাসখানেকেরও বেশি সময় আগে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন আব্বাসকে ইনক্লুড করতে। অ্যাবসলিউটলি অস্বীকার করছি না, কিন্তু আমাদের প্রসেসটা শুরু হয়েছে কবে? প্রসেসটা শুরু হয়েছে সপ্তমীর দিন আমাদের জোটের প্রথম মিটিং হয়। শ্রীলেখা, অনেক আগে থেকে আমাদের জোটের প্রক্রিয়া শুরু হয়। আমার প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, কাকে? অনেকটা আলোচনা হয়ে গেছে, আমি ভাবছি যে কিছু বক্তব্য যদি রাখা। হ্যাঁ নিশ্চয়ই জয়প্রকাশ দা, আমি আসছি, এক্ষুনি আসবো আপনার কাছে, জাস্ট দর্শকের প্রশ্ন। আমার একটা প্রশ্ন আছে বাবুর কাছে। আব্বাস নিজের জায়গায় স্ট্রিক্ট, উনি করা যে বামেদের সাথে ওনার জোট সম্পূর্ণ হয়েছে, তো এক্ষেত্রে কংগ্রেস কি চাইছে, কি বলছে? আমাদের বক্তব্য যে জোটের প্রাথমিক শর্ত, যেটা সুজনদা নিজে আছে, সুজনদা জানে, জোটের প্রাথমিক শর্তই ছিল যে যা জেতা সিটগুলো তাদের কাছে রাখবে এবং তারপরে আলোচনা হবে। তো আমাদের জেতা সিট আমাদের, আচ্ছা জয়প্রকাশ দা কিছু বলতে চান? শ্রীলেখা, আমরা খুব সংক্ষেপে শুনে নি। জয়প্রকাশ দা আগে, শ্রীলেখা আসছে। আমি একই জায়গায় একই আবর্তে আলোচনাটা ঘুরছে। আব্বাসদের সঙ্গে কংগ্রেসের কি হবে না হবে তাদের ভেতরের ব্যাপার, এই বাজারে বসে তো তারা প্রকাশ করবেন না। ঘটনা বাজারেই তো গতকাল দেখলাম আমরা স্পিচ হলো। আমি যেটা বলছি, ওরা বলছেন যে আমাদের এই জায়গায় আটকে আছে, ব্যাস পিরিয়ড, তারপরে কি হবে ভবিষ্যৎ জানবে। কিন্তু আমি ওই ভদ্রলোক, ওই যে উনি, আমি নাম জানি না, একটু আগে একটা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন যিনি করেছেন, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ন্যারেটিভ আছে পশ্চিমবাংলার পলিটিক্সে, যে বলা হচ্ছে মুর্শিদাবাদে, উনি বলেছেন যেখানে কংগ্রেসে, মুর্শিদাবাদে আমরা জানি 80% বেশি মাইনরিটি, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে আব্বাস সাহেবকে দেবেন কেন? কারণ ধরেই নেওয়া হচ্ছে আব্বাস সাহেব প্রেজেন্ট করছেন মাইনরিটিদের। এইখানেই আজকে সব থেকে বড়, 1 মিনিট না, আমার শেষ হয়নি, 1 মিনিট। আমার কথা হচ্ছে, যেটা 34 বছর ধরে সিপিএম সুগার কোটিং করে দিত, সেইটা মমতা ব্যানার্জি সরাসরি দিয়েছে যে ধর্মের রাজনীতি সিপিএম করেছে, সুগার কোটিং সাম্প্রদায়িকতা এনেছে। জয়প্রকাশ বাবুর কিছু অযথা কথা বলার অভ্যেস আছে। না না, অযথা না, উত্তর দিন। একদম, আমি উত্তরই দেবো তো, আমি আবারও বলছি, জোটটা মসৃণ হচ্ছে না। আইএসএফ কে আপনারা আঁকড়ে ধরছেন। আমার কাছে কথাটা হচ্ছে, জোটের একটা প্রক্রিয়া, জোট মানে ঠিক একটা সমঝোতা করে আমরা সবাই মিলে একসাথে চলবো। ডিসকাশন হেল্পস দি প্রসেস সবসময়, এবং তাতে যদি টাইম লাগে, প্লিজ, তাতে যদি টাইম লাগে তাতে তো কোনো অসুবিধা হয়নি। কেউ বলেনি যে না জোটটা করা যাবে না, কিভাবে করবে না করবে ওদের হয়তো আলোচনা বাকি আছে। একদলের তৃণমূল তারা আজকে প্রার্থী ঘোষণা করবে, করতে পারেনি,
একদলের বিজেপি আমরা সকালবেলা বলি যে আজকে প্রার্থী লিস্ট হবে, মিডিয়া সবাইকে দিয়ে করবেন, এটা মিডিয়া আমাদের দল থেকে কখনো নোটিশ দেওয়া হয়নি যে আজকে প্রার্থী সরল না, নিজেদের জায়গা থাকলো বাম কার হাত ধরবে? চলতে দিন বাম কার হাত ধরবে? পশ্চিমবাংলায় বিজেপি শুরু করে জোটের প্রশ্ন ধ্বংসাত্মক বাংলার মানুষ বাংলাকে বাঁচাবে, শ্রীলেখা এক লাইন। বাংলাকে বাঁচানো বামেদের কাজ, আচ্ছা ওরা ধ্বংস করছে। একটু আগে সিপিএম কে আমার একটা প্রশ্ন আছে শুধু, পরের হাতে করবেন। আচ্ছা শ্রীলেখা আগে তো আপনি করুন। খুব পরিষ্কার করে সিদ্দিকী সাহেব বললেন যে আমাদের আলোচনা চলছে, এই আলোচনা চলছে, এটা মিটে যাবে যখন উনিও বলছেন, রিজু কেন আবার লাফিয়ে পড়ে বলছে যে এটা নিশ্চয়ই যাবে না, এই প্রশ্ন আসে কারণ আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। এখনই সুপ্রিয় বাবু বললেন না যে কবে আবার প্রার্থী তালিকা দেবে, দাঁড়ান। বিজেপিতে আজকে শ্রাবন্তী জয়েন করলো, বিজেপিতে গতকাল আরেকজন প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করবেন। জনতা আবার সঙ্গে থাকুন, ফিরে আসছি, এক্ষুনি কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম একটা ব্রেকিং নিউজ এবং একজন নতুন অতিথি নিয়ে। নতুন অতিথিকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পায়েল সরকার। আব্বাস সিদ্দিকী আগে থেকেই ছিলেন, পায়েল সদ্য বিজেপিতে যোগদান করেছেন। পায়েল ওয়েলকাম এই শোতে জনতার দরবারে। এছাড়াও বাকি অতিথিরা যেমন আগে ছিলেন এখনো আছেন। আর আমার সঙ্গে রয়েছে আবির, ব্রেকিং নিউজ দিয়ে। আবির, কি নিউজ? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৩রা মার্চের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে এবং আমরা যেটা বারবার ধরে বলছিলাম যে সেই প্রার্থী তালিকাতে তারাও তারকা প্রার্থীদেরকে রাখছে। যে 4 জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাতে থাকছে হচ্ছে সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং হচ্ছে সায়নী। এই 4 জনের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। মানে তুমি তালিকা প্রকাশের আগে আমরা বলতে পারি তালিকা এই নামগুলো কনফার্ম। এই 4 জন থাকছে। এর মধ্যে একমাত্র সোহম, যে 2016তে বিধানসভা ভোটে লড়াই করেছিল এবং মাত্র 616 ভোটে হেরে যায়। তো বাকিরা 3 জন নতুন হলেও রাজনীতিতে সোহমকে রাখা হচ্ছে তালিকাতে। এই 4 জনের নাম এখনো পর্যন্ত কনফার্ম, যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট পেতে চলেছে। মানে আর কোনো সম্ভাবনা নেই। নিউজ 18 বাংলায় আপনাদের জানাচ্ছে যে তালিকায় নতুন নাম কারা, তারকা নাম কারা। আসলে একবার দেখিয়ে দিই আপনাদের। সায়নী ঘোষ প্রথম নাম, সোহম চক্রবর্তী, আবির যেমন জানালো, তার সঙ্গে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং মনোজ তিওয়ারি। 5টা নাম, যদিও আবির 4 জনকে কনফার্ম করেছে। 5টা নাম আমরা দেখলাম। সেই সঙ্গে নতুন মুখ, শুধু তারকা নয়, নতুন মুখও কিছু আছে। সেই নতুন মুখ কি কি তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টে এবারে থাকবে? আসুন দেখি নামগুলো কি কি। সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, সুপ্রকাশ গিরি, আরো নতুন মুখ রয়েছে। দেবরাজ চক্রবর্তী, ছত্রধর মাহাতো, সৌমিক দেব, আরো 3টে নাম, অনন্যা চক্রবর্তী, হুমায়ুন কবির, তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদের মধ্যে অনেকেই আপনারা নিউজ 18 বাংলা স্টুডিও দেখেছেন, তারা এবছর টিকিট পেতে পারেন। এরপর বিজেপিও কিন্তু আজ আলোচনা করেছে তাদের এই প্রার্থী তালিকা নিয়ে। গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বিজেপির প্রার্থী তালিকা সম্পর্কে সবিস্তার কোনো তথ্য সামনে না এলেও যতটুকু সূত্র মারফত আমরা জানতে পেরেছি, নন্দীগ্রামে, নিউজ 18 বাংলায় প্রথম আপনাদের দেখায়, নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের এই লড়াই। এবং আরো একটি তথ্য যা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের সামনে আনছে, পার্থ যেখানে শোভন সেখানে, পার্থ চট্টোপাধ্যায় যেখানেই ক্যান্ডিডেট হবেন সেখানেই শোভন চট্টোপাধ্যায় ক্যান্ডিডেট হবেন। বিজেপির প্রার্থী তালিকা থেকে এতটুকু সূত্র মারফত আপনাদের সামনে আমরা আনতে পারলাম। এছাড়াও আজ আমরা দেখেছি কিভাবে জোটের যে জয়েন্ট প্রেস কনফারেন্স, সেখানেও সিট নিয়ে কথা বলা হয়েছে। আমার এখানে শুরুতেই সুপ্রিয়, এখানে তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন। প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল, ব্যাপক পরিবর্তন, সেটা কি ধরো আমপান ইত্যাদি, ত্রিপল চোর, চাল চোর, বারবার বারবার বেঁধার জন্য যে শব্দগুলো বিজেপি ব্যবহার করছে, মুখ বদলালে সেগুলো বদলে যাবে? সেই দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পাবে তৃণমূল? তৃণমূল কংগ্রেস মুখ বদলের রাজনীতিতে কোনো কালে বিশ্বাস করেনি, আজও করে না। আমাদের একটাই মুখ, আমরা সবসময় সেটা গর্বিতভাবে এবং কনফিডেন্টলি বলি, সেই মুখটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় প্রার্থী তালিকা ঘোষণা করবেন, সম্ভব না, মমতা নিজেও বারবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় প্রার্থী তালিকা ঘোষণা করবেন দলীয়ভাবে, সেই সময় তিনি সার্বিকভাবে গোটা প্রার্থী তালিকা মিডিয়ার সামনে আনবেন। তার আগে মিডিয়া স্পেকুলেশনের উপর ভিত্তি করে আমি দলীয়ভাবে কিছু বলতে পারবো না। 1 আর 2 হচ্ছে খুব প্রথম কথা বলে দিই, এটা স্পেকুলেশন নয়, কনফার্ম নিউজ। আমরা ব্রেক করলাম, যে নামগুলো আমরা বললাম তারাই থাকছে। আমি সুপ্রিয় আসবো, কিন্তু তার আগে ঠিক কোন ফর্মুলায় বাছা হলো, কি কি ফ্যাক্টর কাজ করেছে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখবো। ভোট ঘোষণা হয়েছে, এবার প্রার্থী তালিকা প্রকাশের পালা। সূত্রের খবর, প্রার্থীর নাম বাছাই নিয়ে তৃণমূল নেতৃত্ব কড়া। স্বচ্ছ ভাবমূর্তিরাই প্রার্থী তালিকায় জায়গা পাবেন। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে নাম বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো মন্ত্রী, বিধায়ক বা হেভিওয়েটদের ছাড় দেওয়া হবে না।
তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্ত ৮০ বছরের বেশি বয়সীদের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হবে। এক্ষেত্রে তালিকা থেকে বাদ পড়তে পারেন জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আব্দুর রেজ্জাক মোল্লা, রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মতো নেতারা। যদিও বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন আগেই ভোটে না লড়ার ইচ্ছে প্রকাশ করে মমতাকে চিঠি দেন। আজকে মিটিং হয়েছে, মমতা ব্যানার্জি ছিলেন, অভিষেক ব্যানার্জি ছিলেন, আমরা ছিলাম, এবং সেখানে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। ৮০ বছর যাদের বয়স হয়ে যাবে তাদের মমতা ব্যানার্জি বিবেচনা করবেন দেওয়া হবে কি হবে না। যেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই, প্রবীণ মুখরাই তো এতদিন সামলেছে বা সামনে এসছে। তো যদি প্রবীণদের বাদ দিয়ে দেয় তাহলে তো বুঝতে হবে তৃণমূল দলটায় আর কেউ থাকবে না। ঘাসফুলের প্রার্থী তালিকায় ৪০ বছরের কম বয়সীরা বেশি থাকবেন। গুরুত্ব দেওয়া হবে তরুণ ও নতুন মুখে। প্রার্থী তালিকায় মহিলাদের জোর দেওয়া হবে। প্রতিবারের মতো এবারেও তারকা প্রার্থীতেও প্রাধান্য দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। আমরা সবকিছু দেখেই প্রার্থী চূড়ান্ত করবো, এবং চূড়ান্ত করার দায়িত্ব তো মমতা ব্যানার্জিকে দেওয়া হয়েছে। মহিলাদের তো আমরা সবসময় প্রেফারেন্স দিই। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ে ১ বছর ধরে রিসার্চ করা হয়েছে। ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিম কাজ করেছে। তৃণমূল নেত্রী নিজেও খোঁজ নিয়েছেন। রিপোর্ট নেওয়া হয়েছে কাউন্সিলরদের থেকেও। হেভিওয়েটদের প্রার্থী না করে প্রচারের কাজে লাগানো হবে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাবে ৩রা মার্চের পর। একবারই ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। একসময় বামেরা উন্নততর বামফ্রন্টের স্লোগান তুলে ভোটে ঝাঁপিয়েছিল। পর্যবেক্ষকদের একাংশের মতে এবার তৃণমূলও প্রার্থী বাছাই অত্যন্ত কড়া। সুরটা যেন উন্নততর তৃণমূল। নিউজ 18 বাংলা। উন্নততর তৃণমূল এবার সমস্ত মুখ বদলে দিয়ে ভাবমূর্তি স্বচ্ছ করার এক প্রয়াস তৃণমূল নিয়েছে। জয়প্রকাশ দা, এটা বিজেপি কিভাবে কাউন্টার করবে? আপনার কথা যদি সত্যি হয়, আপনাদের খবর, তাহলে এটা নিঃসন্দেহে নিউজ 18 বাংলার খবর সবসময় ঠিক আছে। তাহলে আমি ধরে নিয়ে বলছি মমতা যুগের অবসান, ভাইপো যুগের শুরু, এইটাই একটা দিক নির্দেশ। দ্বিতীয় আরেকটি কথা, আবার আমি ওই প্রসঙ্গে একটা আসছি, যে সমস্ত আলোচনা জোট বা মমতার শেষ পর্যন্ত যাচ্ছে দুধেলা গরুদের কে শরণাপন্ন হবে, তাদের ভোট কে নেবে। তার মানে ৬৪টা আসনের লড়াই আস্তে আস্তে ২৯৪টা আসনেই তৃণমূল একবারে প্রার্থী ঘোষণা করবে ৩ তারিখের পর, কিন্তু বাকি সমস্ত দলই ফেজ ওয়াইজ হচ্ছে। তৃণমূল কি এটাও বাকি দলকে মেসেজ দিচ্ছে না যে আমরা রেডি, উই আর প্রিপেয়ার্ড? আর দোকানে কেউ আসছে না, তাই দোকানের সামনেটা বদলাতে হচ্ছে। এই দোকানে আর তাই জন্য সাইনবোর্ড বদলাতে হচ্ছে, দোকানের সামনেটা বদলাতে হচ্ছে। তৃণমূল ওইতে বললাম ভাইপো যুগের শুরু, ভাইপো যুগের অবসান, মমতা যুগের অবসান, ভাইপো যুগের শুরু। উনি দুটো নাম নিয়েছেন, দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব। তথাকথিত ভাইপো বলতে উনি, আমি আশা করছি তিনি ইঙ্গিত করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কারণ তাছাড়া অন্য কোনো ভাইপোকে টার্গেট করবে না। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনেও বিজেপির টিকিটে দাঁড়াবেন না, বা মানে কোথাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিশ্চিত। ফলে যেই যুগই হোক, তৃণমূলের যুগ, ওনার কথা অনুযায়ী, ওনার রেফারেন্সের ভিত্তি করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, আমরা 100% নিশ্চিত। আমরা 100% নিশ্চিত, এবং বিজেপি ক্ষমতায় আসছে না এটা আজকে প্রথম। আমি নিউজ 18 বাংলা টিমকে অভিনন্দন জানাই যে নিউজ 18 বাংলা স্টুডিওতে বসে জয়প্রকাশ মজুমদার বিজেপির বর্ষিয়ার নেতা, বিজেপির মুখপাত্র হিসেবে স্বীকার করে নিলেন যে যেই যুগই আসুক না কেন বিজেপির পক্ষে যাচ্ছে না। তৃণমূল এত দ্রুত দিচ্ছে, আস্তে সুপ্রিয়, আস্তে সুপ্রিয়, আস্তে। আমি অডিও ডাউন করে দেবো, আমি অডিও ডাউন করে দেবো, অডিও ডাউন করে দেবো প্লিজ। না সুপ্রিয়, আমি অডিও ডাউন করবো, আমি জিসিআরকে অনুরোধ করবো অডিও ডাউন করবেন। আমি সরাসরি প্রশ্ন নিয়ে যাবো আব্বাসের কাছে। আব্বাস, ভাঙড়ে আপনাদের কে প্রার্থী হচ্ছে? নওসাদ আব্বাস। আব্বাসের সঙ্গে কোনো আমাদের কানেকশনের সমস্যা হয়েছে, আমি তার আগে খুব দ্রুত সুজনের কাছে যাব, সুজনদার কাছে যাব। আমি বলছি দেখুন, তৃণমূলের মুখ একটাই, ঘোষিত মুখ একটাই। ও না ২৯৪টা নাম তো দিতে হবে তৃণমূলকে। আবার ডাউন করে দেবো অডিও। তৃণমূলের মুখ একটাই, এক। দুই, এটা মমতা যুগের অবসান, অভিষেক যুগের আসন তাও না, পিকের যুগ। চয়েস 1 বছর ধরে রিসার্চ করে আপনি বললেন
পিকেরা করেছে। ফলে পিকের কথা অনুযায়ী প্রার্থী একটা মহা মজার জিনিস হচ্ছে পিকের মেশিনারিকে ছেড়ে দিন না, লেফটের প্রার্থী তালিকা কবে দেখতে পাবো? অধীরবাবু বলেন 92টা তো সিট, প্রার্থী তালিকা নয়। বিজেপির প্রার্থী হবার পূর্ব শর্ত হচ্ছে তাকে তৃণমূলের নেতা হতে হবে, তবে সে বিজেপির প্রার্থী। আবার তৃণমূলের পূর্ব শর্ত হচ্ছে তার একটু টলিউডের সঙ্গে ভালো এবং মন্দ মাঝারি সম্পর্ক থাকতে হবে, তবে সে প্রার্থী। ভালো হচ্ছে না। টলিউড হলে বিজেপিতে প্রাধান্য পাওয়া যাচ্ছে, চেনা মুখ, তারকা মুখ হলে তৃণমূলেও বলেছি না, আমার সেটা মনে হচ্ছে না যে টলিউড বলে বিজেপিতে প্রাধান্য পাওয়া যাচ্ছে, সেই কথাটা কিন্তু ঠিক কথা নয়। হ্যাঁ, টলিউডের ঘটনাক্রমে টলিউডের কিছু মানুষ এসছেন, তারা বিজেপিতে এসছেন, আমি এসছি, আজকে শ্রাবন্তী এসছে, এর আগেও রুদ্রদা এসছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে প্রার্থী করা বা কোনো দলের সঙ্গে যুক্ত হওয়াটা কিন্তু শুধুমাত্র আমি টলিউডের একজন পার্ট বলে নয়, বা আমরা কেউই যারা টলিউড থেকে এসেছি, এটার মধ্যে আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যখন কোনো একজন দল কোনো একজন ব্যক্তিকে চুজ করছে টু বিকাম এ পার্ট অফ দ্য পার্টি, সেটার জন্য অনেক কারণ হতে পারে। তার একটা পলিটিক্যাল ইনক্লিনেশন থাকতে হবে, এবং শুধুমাত্র ফেস ভ্যালু নয়, এমন লোকজনকে নেওয়া হচ্ছে পিপল হু ম্যাটার। কোথাও একটা গিয়ে তাদের কথা বা তাদের সবকিছু কোথাও একটা লোকের কাছে যখন তারা পৌঁছচ্ছে, সেটা কোথাও একটা যাতে ম্যাটার করে। যেহেতু আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি মানুষের কাজ করার জন্য, তো সেখানে আমার কথা মানুষ যখন সিরিয়াসলি শুনবে, এই যে মানুষের জন্য কাজ করতে চাই, এটা না একটা হাস্যকর একটা কথা হয়ে গেছে। সবাই এখন বলছে মানুষের জন্য কাজ করতে চাই। আমি একটু জানতে চাই, আমি এই যে এতগুলো শ্রমজীবী ক্যান্টিন হয়েছে, মানুষের জন্য কাজ করতে গেলে ভারত সেবাশ্রম, বিভিন্ন বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষের জন্য, কালকে র্যালিতে বলেছেন উনি মানুষের জন্য কাজ করতে চান, ইফ আই এম নট রং। মানুষের জন্য কাজ করতে চাই, আমি এটা র্যালিতে বলেছি। বাবা, খুব মন দিয়ে শুনেছি কিন্তু আমার কথা, আর এটা কিন্তু আমি করি। পায়েল সরকার, এই কাজগুলো কিন্তু আমি করি। আমার তার জন্য কোনো পার্টিতে জয়েন করতে হয় না, আমার কোনো টিকিট কাটার জন্য টিকিটের জন্য কোনো পার্টি জয়েন করতে হয় না। আমাকে এমএলএ হওয়ার অফার দেওয়া হয়েছিল বিজেপি থেকে। এই কাজগুলো আমি আমাকে বিজেপি থেকে অফার দিয়েছিল, উনি জানবেন না, কিন্তু আমার টিকিটের প্রয়োজন হয় না। আমি যখন এই কাজগুলো করি, আমি তখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি না। এইটুকুই আপনার সঙ্গে আমার ডিফারেন্স। সেই প্রান্তিক মানুষগুলোর জন্য কাজ করেছি। শ্রীলেখা এত রাগ গেলে হবে না, আসছি উনি আমার কথাটা খুব মন দিয়ে শুনছেন, তো জানতে চাই মানুষের জন্য কি কাজ করে। একটা কথা মনে করিয়ে দিই, বিজেপিতে 1 মিনিট সংক্ষেপে, হ্যাঁ প্লিজ। না আমি চিনি না বলে 1 মিনিট টলিউড, 1 মিনিট। সিলভার স্ক্রিনে খুন পড়েছে হয়েছে টলিউড। আমি একমাত্র আপনাদের সর্বহারা দলে কি করে বলবো, একটাই কথা যে বিজেপিতে আমি দুজনের নাম বলছি যারা পরীক্ষিতভাবে টলিউড থেকে এসে সক্রিয়ভাবে রাজনীতি করে তারা মানুষের জন্য করেছে, রূপা গাঙ্গুলি এবং লকেট চ্যাটার্জি। কেউ এরা বলতে পারবে না তারা রাজনীতিতে শুধু শোপিস হয়ে এসছে। রূপা গাঙ্গুলি এবং লকেট চ্যাটার্জি তাদের অবদান বলুন। আব্বাস ভাঙন নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, কে ক্যান্ডিডেট আপনাদের? নওসাদ, আব্বাস শুনেছেন আপনি? না, আলোচনা চলছে, এখন আমাদের আলোচনা কমপ্লিট হয়নি। কেন, আমাদের নতুন দল তো, নতুন দল 1.5 মাসের দল করতে গেলে একটু সময় লাগছে আমাদের। তবে এতটুকু মনে রাখবেন, আমাদের ক্যান্ডিডেট তারাই হবে যারা প্রথম থেকে খেটে দলটাকে তৈরি করছে। কেন প্রায় সময় আমরা দেখা যায় দলটাকে খেটে করে কেউ, আর এসে লাস্টে টিকিট নিয়ে পয়সা দিয়ে কেউ বসে যায়। এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিচ্ছি। সেই জায়গায় আমাদের এখনো ঘোষণা হয়নি, আলোচনা আছে। আমরা সাথে সাথেই এনারাও যখন ঘোষণা করছে, সময় তো এসে গেছে, আমরাও খুব তাড়াতাড়ি ঘোষণা করব। খুব ছোট করে আপনি ঠিক কাদের কথা বলতে চাইলেন যে পরে এসে টিকিট নিয়ে বসে যায়, ঠিক কাদের কথা বলছেন আপনি? আর ভাঙড়টা যদি আরেকটু ক্লিয়ার করেন, আপনারা কি চাইছেন ভাঙড়ে যে আলোচনা চলছে নওসাদই সেখানে দাঁড়াবে, এটাই আপনাদের দাবি? না, তেমন কোনো টেবিলে আমাদের আলোচনা হয়নি, কমপ্লিট এখনো তেমন কিছু আলোচনা হয়নি। আর আমরা মনে করি আমাদের দলে যারা প্রথম থেকে কাজ করে আসছে, মানে একেবারে শুরুর দিন থেকে আসছে, আমাদের দলটা একেবারে নতুন, তারপরেও তাদেরকে গুরুত্বটা আমরা বেশি দেব। আর আপনি যে জিজ্ঞেস করছেন, কেন একটা ব্যাপার দেখতে হবে, অনেক সময় দেখা যায়
যে একটা বড় অর্থশালী মানুষ কিংবা একটা কেউ নতুন করে কেউ এসে কিছু একটা বড় টাকা দিয়ে অনেক সময় দাঁড়িয়ে যায়, এতে কি হয় পুরাতন কর্মীরা অনেক কষ্ট পায়। সেই জায়গাগুলো আমরা একটু মেনটেন করছি, এটা নিজে থেকে একটু বললাম। আব্বাস, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আপনি। বিজেপির কাছে এটা কত বড় চ্যালেঞ্জ হবে আদি নব্যের দ্বন্দ্ব মিটিয়ে প্রার্থী তালিকা মসৃণ ভাবে প্রকাশ করা? দ্বন্দ্ব হবেই না কোনো, আমাদের সর্বভারতীয় দল পার্লামেন্টারি বোর্ড সব দিক বিবেচনা করে প্রার্থী করবে, আমাদের ওই অসুবিধে নেই। এই যে এদের জোটের মানে জোট, আরও একটা কথা, তৃণমূলের এই সিপিএম এর অসুবিধে হচ্ছে ওখানে কেরালাতে মুসলিম লীগের সঙ্গে সেখানে আমাদের অসুবিধা নেই, ওদের সামনে যেগুলো দেখতে পাচ্ছি আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মসৃণ ভাবে পার্টির ঘোষণা করা হবে, যেভাবে আপনারা দেখেছেন 2019-এ ঘোষণার পরে 18টা সিট, আজকে আমাদের 21টি আমাদের এমপি, সেইখানে তৃণমূলের 19টি এমপি। আজকে এই রকম জায়গায় আমাদের মসৃণ ভাবে হবে, কারোর চিন্তা নেই। হবে না, তৃণমূলেও আছে। একেবারেই আমি আবারও আরেকবার অভিনন্দন জানাবো নিউজ 18 বাংলা পুরো টিমকে। আমি বলবো যে এই যে পার্টিকুলার এই পোর্শনে আপনি বললেন জয়প্রকাশ দাস, সুপ্রিয় বলছে আর আব্বাস হাসছে। জয়প্রকাশ বাবু যিনি উনি সারা জীবন হাসুন, ফুরফুরা শরীফ আমাদের সম্মানের জায়গা, দাদা হুজুরের জায়গা, আমাদের সম্মানের জায়গা, সবসময় হাসি খুশি থাকুক, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমি প্রার্থনা করি। জয়প্রকাশ বাবু যে কথা বলছেন আমি সেই কথাটাকে একেবারে রেকর্ডেড রাখতে চাইবো, কারণ এরপর নির্বাচন আসবে, প্রার্থী তালিকা সব দল ঘোষণা করবে। বিজেপির কোনো এবার দ্বন্দ্ব হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। প্রথম নিউজ 18 বাংলায় মসৃণ ভাবে এই কথা ঘোষণা করলেন, মসৃণ পিছে জয়প্রকাশ মজুমদার। যতবার দ্বন্দ্ব হবে আমি চাইবো ততবার ওনাদের যদি রাজনৈতিক সারবত্তা থাকে ওনারা এই কথা চ্যালেঞ্জ নিয়ে স্টুডিওতে বলে যান। আমি তো সর্বকনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাকে চ্যালেঞ্জ নিয়ে বলে যান যে একটা দ্বন্দ্ব যদি হয় উনি রাজনৈতিকভাবে অবসর নেবে। আমাদের অসুবিধা কিন্তু তার মাঝখানে ফেসবুকের প্রশ্ন আছে। ফেসবুকের এক দর্শক যারা এই মুহূর্তে লাইভ দেখছেন প্রশ্ন করেছেন জয়দীপ সরকার, তিনি বলেছেন যে আসনে জেতার সম্ভাবনা কম সেখানেই তৃণমূলের তারকা প্রার্থী। সুপ্রিয়, না তারকা প্রার্থী আমাদের সব প্রার্থী তারকা প্রার্থী, কারণ আমাদের একটা সবচেয়ে বড় নক্ষত্রটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো প্রার্থী আমাদের স্টার ক্যান্ডিডেট, কারণ বাকিদের কাছে স্টার নেই। দরকার হচ্ছে তো সায়নী, সোহম, মুখগুলো দরকার হচ্ছে না। কেউ আমরা এর আগে নুসরাত, মিমি, দেব দেখেছি তো। কেউ ক্রিকেট খেললে, গান গাইলে বা সিনেমা করলে রাজনীতিতে দাঁড়াতে পারবেন না, এই ধরনের কোনো আইন আছে বলে আমি জানি না। সুজন বাবু এখানে রয়েছেন, যে কেউ করতেই পারে, যে কেউ যে কোনো জায়গায়। কথা হচ্ছে এই দেখুন, রাজনীতি করার অধিকার সবার আছে। আমি বলছি 3-4টা শর্ত যেন থাকে। এক, তথ্য যেন গোপন না করা হয়, মিথ্যা, ফেক, পিএইচডি ডিগ্রি অথবা পলিটেকনিকের ডিগ্রি এসব নিয়ে যেন রাজনীতিতে না আসে। এক, দুই, যারা রিপিটার 2011-এ তাদের কি সম্পদ ছিল, সেই সম্পদটা বেড়ে কত হয়েছে এটা যেন ঠিক মতো করে জানান দেয়, এটা নিয়ে বহুত গোলযোগ আছে। তিন, এই সব যে বলছে এই দলবদল আর দলবদলু এদেরকে যেন প্রশ্রয় না দেয়। আর চার, তৃণমূলের একটা ব্রিগেড করুক। আমি চ্যালেঞ্জ করলাম তৃণমূল ব্রিগেড সরকারকে আমি আসছি পায়েল, এক্ষুনি আব্বাসও বলছিলেন যে দল খেটে তৈরি করেন কিছু লোক আর বাকি ভোটের সময় কিছু লোককে প্রাধান্য দেওয়া হয়। আদি নব্বর দ্বন্দ্ব সব দলই এই কারণেই তৈরি হয়। আর তারকা হিসেবে তোমরাও খুব ভালোভাবে জানো তোমাদের নেওয়ার একটা অন্যতম কারণ অন্য ক্রাইটেরিয়ার সঙ্গে তোমাদের ফেস ভ্যালু। আমি সেই কথাটাই কিন্তু এর আগের প্রসঙ্গে যখন বলছিলাম যে ফেস ভ্যালু ডেফিনেটলি আমি এটা একেবারে অস্বীকার করছি না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফেস ভ্যালু নিশ্চয়ই একজন টলিউডের আর্টিস্ট হিসেবে আছে যারা আসছেন, কিন্তু সেটা শুধুমাত্র 1% অফ দ্য স্টোরি। এরপর যখন তারা প্রার্থী হচ্ছেন বা তারা ক্যাম্পেইন করছেন তাদের কিন্তু ওই একই অ্যামাউন্ট অফ পরিশ্রমটা করতে হচ্ছে যেটা বাকি আর যারা প্রার্থী রয়েছেন তারা করছেন বা করেছেন এতদিন। কাজে এটা দিস ইজ এ সিরিয়াস বিজনেস। সব জায়গায় কিন্তু শুধুমাত্র ফেস ভ্যালু দিয়ে যদি সবকিছু হয়ে যেত তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হতো, which is not so। কারণ এরকমও তো হয়েছে, আমি তৃণমূলেরই এক্সাম্পল দিচ্ছি। আগেরবার সোহম চক্রবর্তী যখন বিধানসভায় দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু হেরে গিয়েছিলেন, ঠিক আছে? তো এমন নয় যে ফেস ভ্যালু থাকলে এবার ওনার সোহমের হারার কারণ আগে যাই হোক না কেন আমি সেটার মধ্যে যাচ্ছি, শুধু ফেস ভ্যালুতে যেটা যায় না। অ্যাবসলিউটলি, ওর যুক্তি তাই।
আচ্ছা, প্রত্যেকেই একই রকম পরিশ্রম করেন। আমার কথা হচ্ছে আগের তৃণমূল 2 এমপি মানে স্টার ক্যান্ডিডেট যাদেরকে মানুষ জিতিয়েছিলেন, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান, বা এখন যদি পায়েল সরকার বিজেপিতে টিকিট পেয়ে আবার দাঁড়ান, আবার উনি যদি যেতেন, এরপরে যখন এরপরে যদি এদের একই ডেটে তাকে পার্লামেন্টে যেতে হবে আর এদিকে তাকে একটা শুটিং এ থাকতে হবে, তাহলে উনি কোনটাকে প্রায়োরিটি? তাহলে কি এই পেশায় যাবেন না? তাহলে না, আমি জিজ্ঞাসা করি তাহলে কি মানুষের কাজ করতে যাচ্ছি যখন আমি ওখান থেকেও আসা উচিত না, তাহলে আমার অভিনয় করাটা আর হলো একটা ব্যাধি। যখন কোন পার্লামেন্টে বিল পাস হওয়ার যদি অ্যাক্ট হয় তারা প্রেজেন্ট থাকে না। হতে পারে, কিন্তু আমরা তো দেবকেও দেখেছি পার্লামেন্টে অংশ নিতে, নুসরাত মিমিকেও তো আমরা দেখেছি পার্লামেন্টে যাবে। এখন তো অনেকেই বিভিন্ন দিক মেইনটেইন করে, এখন জনপ্রিয় রিজু। হ্যাঁ, পার্লামেন্টের ওয়েবসাইটে গেলে সবার অ্যাটেন্ডেন্স দেয়, অ্যাটেন্ডেন্সের একটা শীট আছে, সেই অ্যাটেন্ডেন্স শীটে বিগত 7 বছরে মানে 2014-2019 লোকসভায় লোয়েস্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে তৃণমূল কংগ্রেস এর যারা তারকা প্রার্থী, আমার কথা নয়, অন রেকর্ড যে কোনো মানুষ গিয়ে পার্লামেন্টের ওয়েবসাইটে দেখতে পারে। সব থেকে কম অ্যাটেন্ডেন্স যারা সুজন দা সিলভার স্ক্রিনের সঙ্গে যুক্ত, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের নয়, যে কোনো দলের ক্ষেত্রে, অন্যান্য দলের যারা আছে তাদের আপনাদেরও এই এত সিলভার স্ক্রিনের নায়ক নায়িকা না হলে আমরা দেবদূতকে দেখেছি, আমরা গতকালই দেখছিলাম, বাদশাকে দেখছিলাম। যদি তারা টিকিট পান তা আপনারা টিকিট দেবেন না তাদের? আপনারা তাদের দেবেন না? টিকিট হয় না, তাদের ফেসকে আপনারা ব্যবহার করবেন না? টিকিট পাবার অ্যাঙ্গেল থেকে আমরা কখনো দেখি না। প্রচুর মানুষ যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের সবারই যোগ্যতা আছে, অধিকার আছে, তারা ভোটে দাঁড়াতে পারে না। আমার শুধু কথাটা হচ্ছে এই যে যে কাজটার জন্য নিবেদিত হবেন সেটার জন্য তাকে টাইম দিতে হবে। এটা হচ্ছে না না, রিজুদা অত্যন্ত প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ একটা প্রসঙ্গের অবতারণা করেছে। এটা আমাদের দলের পক্ষ থেকে মানুষকে একটু বলা উচিত এক লাইন। সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে ভারতীয় সাংবিধানিক ব্যবস্থায় কেউ প্রথম না দ্বিতীয় হবে সেটা কিন্তু প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে পারফরম্যান্সের ভিত্তিতে তিনি কোন জায়গায়। সিপিএম থেকে না কালকে ব্রিগেডের জন্য আমাকে বলাও হয়নি, আমি নিজের তাগিদে গেছি। আর আমাকে না এই যে গুঞ্জন শোনা যাচ্ছে আপনি নাকি টিকিট পাচ্ছেন, আমি বলেছি না, আমি করতে চাই না। যারা এতদিন ধরে গ্রাসরুটে আমি চাই না করতে, আমি কি জানি আমি যোগ্য নই, আমি যোগ্য নই। ওনারা ভীষণ কনফিডেন্ট, পায়েল সরকার টিম, নুসরাত জাহান টিম, এরা ভীষণ কনফিডেন্ট। এক লাইন শেষ হয়ে যাবে, আমার থেকে অনেক যোগ্য না। কারণ আমি আর কাউকে এক লাইন বলতে দিতে পারছি না, কারণ ঘড়ি আমাকে পারমিট করছে না। জনতা দরবারে সবাইকে আরেকদিন ডাকবো, প্রত্যেককে আরেকদিন ডাকবো বলার জন্য আজ এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকুন এভাবেই সোম থেকে শুক্র রাত 8টায় নিউজ 18 বাংলায়।